বাংলাদেশে এবং হংকংয়ের ম্যাচ নিয়ে অনেক আলোচনা সমালোচনা করবো। সো আই হোপ যে আপনার ফুল ভিডিওটা দেখবেন এবং পয়েন্ট আউট করে করে আমি কথা বলবো। এই দেখতে পারেন যে এইখানে বাংলাদেশের কেমন খেলা উচিত ছিল, এইখানে কি ভুলটা হয়েছে এবং এইটাই দেখেন এইটাই কি মিস্টেকটা করেছে, তারেক কাজীর কি মিস্টেকটা ছিল, অনেক বিষয় নিয়ে কথা বলবো। সো আই হোপ যে আপনারা ফুল ভিডিওটি দেখবেন। গতকাল বাংলাদেশ ভার্সেস হংকংয়ের ম্যাচে বাংলাদেশের জেতার জন্য যেভাবে সুযোগ তৈরি করা দরকার এবং যে সুযোগ দরকার তার অনেক কিছু হয়েছিল, বাট বাংলাদেশ সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি এবং তারেক কাজীর একটা মিস্টেকের কারণে তাকে কিন্তু বল দেওয়া ভুল ছিল না, তিনি সেখানে একদম ফাঁকা ছিলেন, নিজে একা দাঁড়িয়েছিলেন, তার একটু অনেক তার বেশ দূরে হংকংয়ের প্লেয়ার ছিল, তো তাকে বলটা দিলে এবং তার থেকে বলটা মিস হয়ে তিনি কন্ট্রোল হারিয়ে ফেলেন। তারপরে তিনি একটা ফাউল করে বসলেন, ঠিক একটা মিস্টেকে আমাদের ম্যাচটা হারতে হলো। ম্যাচটি ড্র করে পয়েন্ট আমাদের ভাগাভাগি করা লেগেছে। ফুটবল ইজ এ গেম যেখানে আপনাকে ম্যাচ জেতার জন্য পুরো 95 মিনিটস পর্যন্ত দৌড়াতে হবে, পুরো 95 মিনিটস পর্যন্ত আপনাকে লড়াই করতে হবে। বাট বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে যারা বাইবর্ন বাংলাদেশ, ওরা ছাড়া যারা আছেন তাদেরকে আসলে 95 মিনিটস একটি গেম খেলা এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল। 10টা মিনিট ম্যাচে দৌড়ানোর পরে আপনি দেখবেন এদের যে এনার্জি লেভেল আছে সেটা একদম 100-এর থেকে 50-তে চলে আসে। আস্তে আস্তে এটা কমতে কমতে 45 মিনিটস পর্যন্ত এরা দৌড়াতে পারে না। ওকে, ম্যাচের একটি পয়েন্টের কথা বলি। লাস্ট মোমেন্টে 84 মিনিটে ফাহমিদুল অ্যাসিস্ট থেকে ফাহমিদুলকে সুন্দর একটা বল বাড়িয়েছিল এবং ফাহমিদুল একদম ব্রিলিয়ান্ট একটা হেডের অ্যাসিস্ট করলেন রাকিব হুসাইনকে এবং রাকিব হুসাইন দুর্দান্ত সেটা গোলে পরিণত করেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং একটা গোল হয়েছে। ওকে, এই মোমেন্টে আপনি দেখেন রাকিব হুসাইন, ফাহমিদুল আর বেশ কিছু যারা প্লেয়ার আছে তারা সব একদম সেলিব্রেশনের জন্য দৌড়ে আগে। লাস্ট মোমেন্টে গোল হয়েছে, নিজের নার্ভ একদম কন্ট্রোল করতে পারে নাই, ধৈর্য সহ্য নেই, বাট এটাই হচ্ছে গেম। আপনি দেখেন হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া, তারা জানে যে বাংলাদেশের ম্যাচটি জেতা লাগবে, ড্র হলে চলবে না, কারণ তাদের এশিয়া কোয়ালিফাই করা লাগবে। আমাদের বাকিদের ওই চিন্তাটা নেই। ঠিক যে মোমেন্টে গোল হয় ঠিক সেই একই মোমেন্টে হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া তারা বলের দিকে দৌড়ায় গিয়েছে, তারা কুইকলি বলটা নিয়ে এসে দ্রুত খেলাটা শুরু করতে পারে। তাদের মাইন্ডসেটটা দেখেন। আর এদিকে আমাদের প্লেয়াররা একদম আবেগ ধরে রাখতে না পেরে দৌড়ায় যায়। আগের দিনও ঠিক একই, মুরসালিন যখন গোলটা দেয় তখন কিন্তু ম্যাচটা আমরা 1 গোলে পিছিয়েছিলাম, তিনি গোলটা দিয়ে একদম চলে গিয়েছে সেলিব্রেশন করতে। তো এই যে আবেগের একটা বিষয়, এইটা ফুটবলে ধরে রাখা অনেক জরুরি, কারণ আপনাকে 95 মিনিটস আপনার হাতে টাইম আছে, এই থেকে আপনাকে ম্যাচ জিততে হবে। আপনি 84 মিনিটে গোল দিয়েছে, তার মানে আপনার হাতে 8 থেকে 10 মিনিট সময় আছে। এই 8 থেকে 10 মিনিটের ভিতরে আপনাকে আরও একটি গোল করতে হবে ম্যাচ জেতার জন্য। বাট আপনি কি করছেন? আপনি সেলিব্রেশন করছেন, আপনি দৌড়ায় যাচ্ছেন, যা করছেন। তো এইখানে ইভেন কোচও আমি দেখছি ভিডিওতে যে তাদের ডাকতেছে তাদের ম্যাচে ঢুকো। তো ওইখানে প্রায় ওরা 1 থেকে 2 মিনিট সময় নিয়ে গিয়েছে। সাদুদ্দিন গতকাল তার যে পজিশনে সে পারফরমেন্স মোটামুটি ভালোই খেলেছে, একদম খারাপ খেলে না। তার পাসিং দেখছিলাম আমি, তারপর ডুয়েল জিতেছে বেশ কিছু, তো তিনি কিন্তু ভালোই খেলেছেন। তো তিনি কি করেছেন, তিনি একদম স্টোরি দিয়ে দিয়েছেন যে সাদুদ্দিন, রিমেম্বার দ্য নেম। ভাই, বাংলাদেশ ম্যাচটি জিতে যায় নাই, বরং বাংলাদেশ হোমে ম্যাচ হেরেছে তোমার জন্য। আর তুমি কি করছো? সাদুদ্দিন, হ্যাঁ, রিমেম্বার দ্য নেম। মানে তুমি হোমে বাংলাদেশকে ম্যাচ হারিয়েছো আর এতে যে একটু ভালো খেলে বাংলাদেশ তাও ম্যাচ জিতে নেয়, তুমি স্টোরি লাগাচ্ছ। মানে এই যে সেন্সগুলো ননসেন্সে পরিণত হচ্ছে, এইগুলোতে আসলে আমাদের খেয়াল রাখতে হবে। নাহলে এমন বাংলাদেশের মানুষকে তো জানো না, ট্রলে শিকার হইতে হইতে টিকতেই পারবে না জাতীয় টু, তোমার সিলেকশনও তোমার জন্য কিছু করতে পারবে না। এইখানে একটু লক্ষ্য করেন, 37 মিনিটে আমরা অলরেডি একটা গোল খেয়েছি। এখানে হংকংয়ের প্লেয়ার হাতে বল, আমাদের সামনে 3টা প্লেয়ার এবং হংকংয়ের এখানে টোটাল 4টি প্লেয়ার আছে লাইনে, একদম মাঝে 2টা আছে, এই কর্নারের দিকে 1টি প্লেয়ার আছে এবং সে টোটালি ফাঁকা। অথচ আমাদের 2টা প্লেয়ার এর থেকে প্রায় 10-15 মিটার দূর থেকে 2টা প্লেয়ার দৌড়াচ্ছে ওই একটা বলের, ওই যে যার পায়ে বল তার দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছে। আর এই পাশে এই প্লেয়ারটা টোটালি ফাঁকা, কারণ ও যখন বলটা ক্রস করবে তো মাঝে 2টি প্লেয়ার কি করবে না, কারণ ওর সাথে তো আমার প্লেয়ার রয়েছে 2টি। এই পাশের প্লেয়ারটা টোটালি ফাঁকা, বরং আমার ম্যানও টোটালি ফাঁকা। ওই বলটা যখন ক্রস করবে আমার এই প্লেয়ারটাকে ক্রস করবে। তো হামজা চৌধুরীর একটা ভিডিও দেখছি যে হামজা চৌধুরী পুরো মিড থেকে রাইট উইঙ্গারে হংকংয়ের যে প্লেয়ার বল নিয়ে দৌড়াচ্ছে, হামজা চৌধুরী তার দিকে একবার তাকাচ্ছে, সে লিওনেল মেসি যেমন এরকম করে মাঠে। হামজা চৌধুরী তার গেমিং সেন্স, সে তো ডিফেন্ডার, সে মানে একদম ঘোড়া দৌড়াচ্ছে ও বলের দিকে তাকিয়ে, আর পিছনে এদিকে বারবার তাকাচ্ছে যে কার কাছে বল দিতে পারে, আর পিছনে কোন ম্যানটা আছে। এই যে ম্যান মার্কিং যে বিষয়টা ফুটবলে, এটা খুবই জরুরি, বিশেষ করে ডিফেন্ডারের ক্ষেত্রে এই যে ম্যান মার্কিং যে বিষয়টা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশের কাজ করতে হবে। ইউরোপের খেলা আমি জানি না এরা ইউরোপের খেলা দেখে কিনা, আমি সবাই বলে দেখে, আসলে এরা দেখে কতটুকু শিখে, এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখলে তো হবে না, সেখান থেকে শিখতে হবে। তো শুধু কোচ ম্যানেজমেন্টের দায়িত্ব যে এগুলো শেখানো না, ফুটবল যদি লিওনেল মেসিকে খেলা শেখাতে পারতো
তাহলে প্রতি টিমে টিমে একটা করে লিওনেল মেসি থাকতো। কোচ যদি নেইমার রোনাল্ডোর মতো এরকম স্কোরার ড্রিবলার তৈরি করতে পারতো, সেরকম এক একটি স্কোরার ড্রিবলিং করা প্লেয়ার থাকতো। তো কোচ এগুলো ভাই তৈরি করতে পারে না, এগুলো নিজে থেকে আসে। তো কোচ ম্যানেজমেন্ট কেউ কাউকে তৈরি করে দেয় না। এই যে কিছু ট্যালেন্টগুলো, এগুলো অ্যাকচুয়ালি নিজে থেকে আসে, গড গিফটেড এবং নিজের হার্ডওয়ার্কের ফলে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হার্ডওয়ার্কের জন্য আজ এখানে দাঁড়িয়ে আছে। তো এই যে বিষয়গুলো, এখানে আমাদের কাজ করার আছে, মেন্টালিটি, আমাদের মাইন্ডসেট ঠিক করার অনেক প্রয়োজন আছে। পিকচারটা লক্ষ্য করেন, এখানে আমাদের একটি প্লেয়ার হাতে বল, আমাদের গোল, এখানে দেখেন আমাদের বাংলাদেশের ডি বক্সের সামনে থেকে বলটা সেভ করেছে, হংকংয়ের প্লেয়ার তাকে পুশ করতেছে, সে বলটা ধরে রেখেছে। এই পাশে আমাদের লাইনেই পুরো 3-4টি প্লেয়ার আছে, তারা দাঁড়িয়ে আছে, অথচ কেউ একজন একটু রান নিয়ে এইখানে দাঁড়িয়ে সে কিন্তু বলটা নিতে পারে। বাট সে ওইখানে দাঁড়িয়েছিল ওই মোমেন্টে, এবং সে বলটা কী করছে, একটা এই সামনে যে প্লেয়ারটা দৌড়াচ্ছে ওকে পাস দিতে যায়, বলটা হংকংয়ের পায়ে বলটা চলে গিয়েছে। অথচ আমার এই লাইনে পুরো 2-3টি প্লেয়ার তারা দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি গেমিং সেন্স বলেন, বা গেমের যে ফুটবলের যে নলেজটা, ফুটবলের যে আইকিউটা, এটা বাংলাদেশি প্লেয়ারদের অনেক অনেক কম। তো আপনাকে এই সব জায়গায় ইমপ্রুভ করতে হবে, তখনই আপনি ভালো খেলবেন। অ্যাকচুয়ালি ম্যাচ জেতা মানে আপনাকে গোল করতে হবে, ওকে ফাইন, কিন্তু প্রতি ম্যাচে 7-8-10টা গোল করা তো কোনো টিমের দ্বারাই সম্ভব না, আর আপনার তো বাংলাদেশ এটা তো কোনোদিন পারবেন না। তো এখানে মেন বিষয়টা হচ্ছে পজিশন ধরে রাখা। আপনি যত ভালো ফুটবলে পজিশন ধরে রাখবেন, আপনি একটি গোল করেও ম্যাচ জিতবেন। যত ভালো ফুটবলে পজিশন ধরে রাখবেন, 2টি গোল করেও আপনি ম্যাচ জিতবেন। তো পজিশন ধরে রেখে আপনারা একদম 90 মিনিটসেও যে একটি গোল দিতে পারেন, 95 মিনিটসও গোল দিতে পারেন, স্যার এনি টাইম আপনার গোল হতেই পারে। বলের পজিশন ধরে রাখতে হলে মাঠটা বড় করে খেলতে হবে, পাসিং খেলতে হবে, মিডের প্লেয়ারে দৌড়াতে হবে, উইঙ্গার প্লেয়ারে দৌড়ানো যায়, উইঙ্গার প্লেয়ার কিন্তু ডি বক্সে। লিওনেল মেসি তিনি কিন্তু ডিফেন্ডারও খেলেছে। লিওনেল মেসি উইঙ্গার থেকে মিডফিল্ড থেকে উঠে আসে, ডিফেন্সে এসে বল সেভ করে আবার সেখানে দৌড়ায়, মিড থেকে কোথার থেকে এসে বল দৌড়ায়, কি দৌড়ায় আবার এসে গোল করার জন্য, যে আমি গোল করবো, এই ধরনের মাইন্ডসেট, এই ধরনের পাগলামিটা থাকতে হবে, গোলের জন্য মরিয়া হয়ে থাকতে হবে, এবং সেটাকে কীভাবে সাজিয়ে টিম গোলে তৈরি করা যায় এই চেষ্টাটা করতে হবে। এটার জন্য আপনাকে ভালো পাসিং খেলা লাগবে, অ্যাকুরেসি ভালো থাকা লাগবে, আইকিউ থাকা লাগবে ফুটবলে, যে কোথায় কাকে পাস দেওয়া লাগবে। বল চাইলেই যে তাকে পাস দিতে হবে দিস ইজ নট ফুটবল। সে চাইতেই পারে, তারপর আপনি দেখতে পারেন তাকে প্লেয়ার চলেও আসতে পারে, আপনি আরেকটি প্লেয়ারকে দিতে পারেন, টস দিতে পারেন। তো এইগুলোই টোটালি পায়ের কৌশল, ফুটবল অ্যাকচুয়ালি টোটালি পায়ের কৌশল, এবং একই সঙ্গে আপনার ব্রেন খাটাতে হবে। এখানে এই বলটা দেখেন, একদম ম্যাচের 47 মিনিটে আমরা কি সুন্দর সুযোগ পেয়েছি এগিয়ে যাওয়ার, একদম মানে ও শুধু রয়েছে, ওর পা দিয়ে শুধু একটি শর্ট দিবে আর গোল হবে, মানে এরকম একটা মোমেন্ট, এরকম একটা অ্যাসিস্ট, এরকম একটা বল তাকে তৈরি করে দিয়েছে। কিন্তু সে কী করেছে, এইখান থেকেও এই বলটা মিস করেছে। মানে ওটা 1-to-1 আমি বলবো না, তার সাথে 3টি প্লেয়ার ছিল, তার 2টি প্লেয়ার, একটা প্লেয়ার তার শরীরের সাথে মিশেছিল, বাকি 2টি প্লেয়ার তার থেকে দূরে ছিল। সে শুধু 1-to-1 একটা শর্ট করবে, কিন্তু সেই শর্টটি দিতে পারেনি। তো এই ক্ষেত্রে আমার হংকংয়ের ডিফেন্ডারদের প্রশংসা করতে হয়, যে প্লেড ওয়েল। বাট বাংলাদেশ ম্যাচে এগিয়ে যাওয়ার জন্য অনেক সুযোগ পেয়েছিল, বাট সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি। বেসিক্যালি আপনাকে বাংলাদেশের ইমপ্রুভমেন্ট করার অনেক অনেক জায়গা রয়েছে। আর এদিন বেস্ট 11 ভালোই লেগেছে, একদম খারাপ ছিল না, বেস্ট 11 ভালোই খেলেছিল। বাট এদিনও আপনার জামাল ভুঁইয়া বা ফাহমিদুলকে কিন্তু তারা বসিয়ে রেখেছিল। কেন যেন বাংলাদেশি কোচ ম্যানেজমেন্ট তারা জামাল, ফাহমিদুল, হামজা চৌধুরী, এরপর জায়েন আহমেদ, সমিত সোম এদেরকে দিয়ে শুরু করাতে যাচ্ছে না, আই ডোন্ট নো হোয়াই। বাট সমিত সোম যে বেস্ট 11 থাকা কতটা যোগ্য, কতটা ইম্পর্টেন্ট দলের জন্য, সেটা কিন্তু তিনি প্রমাণ করেছে এই দিনে। দুর্দান্ত খেলেছে, এবং হামজা চৌধুরী যদি তিনি না থাকতেন, বাংলাদেশ এই হংকংয়ের ম্যাচ থেকে 2-3টি গোল খেতে পারেন। হামজা চৌধুরী দেখেন, মানে তাহার যে প্লেয়ার মার্কিং, তিনি ডিফেন্ডার, তিনি মিডে উঠে যাচ্ছেন, সেইখান থেকে আবার বল সেভ করার জন্য যেভাবে দৌড়ায় আসছেন, যেভাবে একের পর এক বল তৈরি করে দিচ্ছেন, পাস দিচ্ছেন, প্লেয়ারদেরকে সাজাচ্ছে। তো এই যে প্লেয়ারদের যে খেলার যে মেন্টালিটি, যে মানসিকতা, এইগুলো তৈরি করার জন্য, যে বুস্ট আপ করার জন্য হামজা চৌধুরী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি মনে করি যে ক্যাপ্টেনের দায়িত্বটা বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলের হামজা চৌধুরীকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া দরকার। তখনই হয়তো, এবং কোচ ম্যানেজমেন্ট যারাই থাকুক না কেন, প্রতিটা ম্যাচের আগে হামজা চৌধুরীর সঙ্গে কথা বলা দরকার। কারণ বাংলাদেশের কোচ ম্যানেজমেন্ট এই যে যারা আছে, এদের সবার থেকে ফুটবল নলেজ হামজা চৌধুরী অনেক অনেক গুণ ভালো। তো এই জন্য যখন আপনার টিমে এরকম একটা বেস্ট প্লেয়ার থাকবে, এশিয়ার ভিতরে একটা বেস্ট প্লেয়ার থাকবে, তো তাকে নিয়ে আপনার টিম কেমন হবে, কাকে কোথায় খেলাবো, কে কী ইম্পর্টেন্ট, এইটা অনেকটা ইম্পর্টেন্ট। তো ফুটবল ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আবার নভেম্বরের দিকে হয়তো শুরু হবে। তো এর ভিতর কী হলো, আমরা হয়তো আমাদের যে সিন্ডিকেটগুলো, যে ক্লাবগুলো আছে, এই ক্লাব থেকে কেমন খেলা হচ্ছে, কে কেমন পারফরমেন্স করছে, এগুলো আমরা আসলে অ্যাকচুয়ালি রিয়েলি কেউ কোনো খোঁজখবর রাখবো না। আবার যখন এই
ন্যাশনাল টিমে খেলা আসবে সব হুমড়ি খেয়ে পড়বো, এ এমন করতেছে, একে কেন নিয়েছে। অ্যাকচুয়ালি এভাবে অ্যাকচুয়ালি হয় না। আপনার যখন কথা বলতে হবে টোটাল একদম ক্লাব থেকে শুরু করতে হবে, কারণ একটা দেশের যদি ক্লাব ফুটবল উন্নতি না হয় তা আপনি কোথা থেকে প্লেয়ার নিয়ে আসবেন? আপনি কি 11টা প্লেয়ার কিনে নিয়ে আসবেন? নিয়ে আসতে পারেন আপনি। দেশের যে ফুটবল কালচারটা রয়েছে, যে ক্লাবটা রয়েছে, এই ক্লাবের যদি আপনি তৈরি না করতে পারেন প্লেয়ার, তাহলে আপনি কখনোই আপনার ন্যাশনাল টিমের প্লেয়ারের উন্নতি করতে পারবেন না। সো এই ক্লাবে আমাদের ফোকাস রাখা দরকার, এবং বাংলাদেশের জনগণের যারা ফুটবল প্রেমী আছে তাদের এই ক্লাবগুলো নিয়ে কথা বলা দরকার, যে ক্লাবে কী সিন্ডিকেট চলতেছে, কী কী চলতেছে এখানে।